হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন বসে আছি। এটা মালদ্বীপের একটা দ্বীপ। ছোট দ্বীপটা একদম ছোটো, মালয় সিটি থেকে খুব কাছে। আপনার 10 মিনিট সর্বোচ্চ, 10 থেকে 15 মিনিট লাগে। তো আপনাদের সাথে মালদ্বীপের আমি একটা ইমিগ্রেশনের তথ্য শেয়ার করি। সেটা হচ্ছে প্রত্যেক দেশেরই আমি চেষ্টা করব যে আমার সাথে ইমিগ্রেশনের যে ঘটনাগুলো ঘটে এগুলো শেয়ার করার জন্য। হ্যাঁ, এতে করে কি হয়, পরবর্তী যে ট্রাভেলারগুলো আসবে তারা হয়তো বা একটু সতর্ক হবে, অথবা তারা এই বিষয়গুলো একটু জেনে বুঝে তারপরে আসবে। বিশেষ করে বাংলাদেশের পাসপোর্টগুলো আপনি যে দেশেই যান পৃথিবীর সব দেশে এই পাসপোর্টগুলো দেখলে ইমিগ্রেশন অফিসারের মনে হয় চোখ মাথায় উঠে যায়। ঠিক আছে, পাসপোর্ট কিন্তু খোলেনি, পাসপোর্ট খুললে নয় দেখবে যে আমি কতগুলো দেশ ভ্রমণ করছি কি করছি না, বা আমার তথ্য ডাটা পাবে, তাই না? না দেখে কিভাবে এটা পাবে? তো পাসপোর্টটা শুধু ওই উপরের পেজটা দেখে দিতে বাংলাদেশ, ব্যাস তার মাথা মনে চড়ে উঠে গেছে। তো আমার সাথে ঘটে যাওয়ার ছোট্ট একটা টপিক বলি। আমার ফ্লাইট ছিল হচ্ছে শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ। কারণ আমি শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে চায়না স্টানে ছিল 40-45 মিনিটের একটা ফ্লাইট। আমার টিকিট পড়েছিল $102 শ্রীলঙ্কা থেকে। মালদ্বীপ আসার পরে আচ্ছা, ওই পাশে কী ঘটছে প্রথমে ওটা বলি। শ্রীলঙ্কা যে বোর্ডিং দেয় চায়না স্টানে, যে চাইনিজ শ্রীলঙ্কানি মেবি আর চাইনিজ অফিসার ছিল একজন চায়না স্টানে। তো বলতেছে যে আমি কি ফার্স্ট টাইম? বলে হ্যাঁ ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম হলে তার কিছু রিকোয়ারমেন্ট আছে, বলতেছে আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে ফার্স্ট টাইম যদি মালদ্বীপ হয় সেক্ষেত্রে আমাদের এয়ারলাইন্স থেকে। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কাছে পর্যাপ্ত ডলার আছে কিনা। বলছে হ্যাঁ আছে। দেখতে চায় নাই, বাট বলছে আছে কিনা। তো আমি বলছি আমি কি দেখাবো? বলছে না। ওকে। সেকেন্ড হচ্ছে আমি কোথায় যাচ্ছি, মালদ্বীপ থেকে আমি কোথায় যাবো, মানে আমার এক্সিট টিকিট কোথায়। আমি বলছি আমার তো এক্সিট টিকিট ভ্রমণে চলে যাবো মালয়েশিয়া থেকে। যে এক্সিট টিকিটটা দেখলো, দেখার পরে ওনাদের এক অফিসারকে ডাকলো, বললো যে ফার্স্ট টাইম যাচ্ছে। সে কী কী বললাম জানি না ওনাদের ভাষায়। পরে অফিসারের আমার পাসপোর্টটা যখন খুললে সবগুলা পেজ দেখার পরে বলছে হ্যাঁ ওকে, পরে আমাকে দিয়ে দিয়েছে। মালদ্বীপে আসলাম। মালদ্বীপে নামার পরে ইমিগ্রেশনে যখন গেলাম, এক ম্যাম ছিল, মেয়ে উনিও সেম পাসপোর্ট খোলেইনি, তারা গিয়ে আমার সম্পর্কে তার কোশ্চেন করা শুরু হয়ে গেছে। আমি কি একা কিনা, আমার সাথে আরও এরা কিছু আছে কিনা, আমি কোনো গ্রুপে আসছি কিনা, বা আমার এখানে পরিচিত কেউ আছে কিনা। তো আমি জাস্ট বললাম প্লিজ ওপেন মাই পাসপোর্ট। তো আমার পাসপোর্টটা ওপেন করার পরে তখন তার এক অফিসারকে ডাকলো, ডেকে বলতেছে ওকে। ওনার অফিসারটাও দেখলো ভুনাইয়ের আমি যেহেতু ভুনায় যাব, এই জায়গাটা একটা কনফিউশন আছে। ওনাকে বলছে, যখন বলছে যে আমার এক্সিট কোথায়, আমি বলছি আমি এখান থেকে আমি ভুনায় যাব। তো ভুনাইতে একটা কনফিউশন হচ্ছে, ভুনায় যে সিলটা দেয় মানে হচ্ছে ভুনায় কিন্তু স্টিকার ভিসা হয় না, আর ই ভিসাও হয় না যে অনলাইনে সে চেক করবে। দেয় একটা সিল ভিসা, একটা সিলের মতো স্ট্যাম্পের মতো দেয়, এটা নাকি নকল হয়। ঠিক আছে, এটা অহরহ নকল হয়, এটা তো আমি জানতাম না। সে বলতেছে যে এটা বুনাই দারুসালাম। পরে উনি আর এক অফিসারকে দেখাইলো আমার ভিসাটা নিয়ে। হ্যাঁ ঠিক আছে, বুনাই ভিসা। উনি মনে হয় মেবি বলছে ঠিক আছে। পরে উনি বলছে ওকে। তখন বলতেছে আমি কোন হোটেলে আছি। আমি বলছিলাম যে আমি একটা এই জায়গায় একটা টেকনিক্যালি মানে টিপস আমি শেয়ার করি। আমি এখানে আসার আগে আমি হোটেল বুকিং আমার ছিল না। তো আগোটা থেকে আমি একটা পেড বুকিং করি, যা অনেকে শুনছি যে অনেক রকম প্রবলেম করছে। তো আমার আসলে 3 দিনের বুকিং নাই, আমার হচ্ছে 1 দিনের বুকিং ছিল। আগোটা থেকে 1 দিনের বুকিং করে পেড বুকিং ছিল, আর ওটা ছিল ভালো মানের একটা হোটেল ছিল, 4 স্টার মানে। হ্যাঁ, তো আমার $70 গেছে। ঠিক আছে, দেখলাম যে একটু ভালো মানের হোটেলে থাকলে কীরকম। এতদিন তো শুধু হোস্টেলেই থাকলাম, কম খরচে আপনাদেরকে দেখেছি। তো দেখলাম একটু ভালো মানের একটা হোটেলে থাকি, একটু মানসিক মানে একটু বুস্ট আপ করি আর কি। কারণ হচ্ছে মালদ্বীপে হোস্টেল নাই, আপনি থাকবেন কোথায়? তো আপনাকে তো হোটেলেই থাকতে হবে। তো লোয়ার কোয়ালিটি হোটেল নিলেও $40 থেকে $45, $50 এবং $60। কারণ তাহলে তো $10 বাড়ায় আমি একটু ভালো কোয়ালিটি থাকা উচিত। আপনি যদি এখানে কেউ থাকে, মানে তার রেসিডেন্সি থাকে, জাস্ট তার বাসা টাসা আছে, সেটা এক বিষয়। কিন্তু আপনি যে হোটেলে খরচ করেন, বা মালদ্বীপের যে দ্বীপগুলো যে রিসোর্টগুলো আছে, হিউজ কস্ট পাই। ঠিক আছে, খুবই এক্সপেন্সিভ। তো আমি ওটা নিলাম, 1 দিনের বুকিং ছিল। তো ওই আগোড়া থেকে পিডিএফটা মেল করে। তো মেলটা আমি কী করলাম, এডিট করছি। ওখানে অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার ছিল হচ্ছে 2 থেকে 3। আমি শুধু ডিপার্চারটা চেঞ্জ করে ওখানে পিডিএফটা এডিট করে 5 করে দিছি। তো ওই ইমিগ্রেশন অফিসার আমার ওই পিডিএফটা দেখলো যে আমি ডিপার্চার অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার করো। ওকে 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 5। হ্যাঁ, ও তো মনে করছে আমি 5 দিনের, কিন্তু ও কিন্তু অনলাইনে চেকও করে নাই। ও শুধু ওই যে ইমুগা যে ফর্মটা আমি পূরণ করেছিলাম ওটাতে আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম। ওই হোটেলের অ্যাকোমোডেশনের জায়গাটাতে না, ওই হোটেলটার নাম ছিল না, তো অন্য একটা হোটেলের নাম ছিল। ওইটা দিয়ে আমি পূরণ করে ফেলছি, কিন্তু এখানে আসার পর ওরা আবার চেঞ্জ করে ফ্লোরা করে দিল আর কি।
এটা গেল হচ্ছে হোটেলের ব্যাপারটা। উনি দেখলো যে হ্যাঁ আমার 5 তারিখ মতো বুক আছে, পিডিএফটা দেখছে, উনি কিন্তু অনলাইনেও চেক করেনি, আগোটা থেকেও চেক করেনি, ঠিক আছে। আর হচ্ছে বললো যে আমি ইয়েতে আমি যাবো, তা আমার 8 ঘন্টার লেআউট আছে মালয়েশিয়াতে। আমি বলছি আমার মালয়েশিয়া ভিসাও আছে, আপনি চাইলে আমার দেখতেন। কই না মালয়েশিয়া ভিসা লাগবে না, কারণ আমি ওটা এয়ার এশিয়ার সাইট থেকে আমি এই বুকিংটা করছি। আমাকে যদি থার্ড পার্টি কোনো বুকিং থেকে করা লাগতো, সেক্ষেত্রে আমার একটা প্রবলেম হতে হচ্ছে যে ওই লেআউটটা এয়ার এশিয়ার নিজস্ব সাইট থেকে যদি করেন, এটা প্রোটেকশন দিয়ে দেবে ওরা, উনি লেখা এয়ারলাইন্স প্রোটেকশন বা প্রোটেক্টেড এরকম একটা লেখা থাকে। আর যদি আপনি থার্ড পার্টি থেকে করেন তাহলে ওর কিন্তু লাগে যে থ্রো সেলফ ট্রান্সফার বা এরকম কিছু, মানে ব্যাগেজ রিচেক বা অনেক বাগড়া বাগড়া কথাবার্তা লেখা থাকে। তো ওই জায়গাটাতে কনফিউশন কিন্তু থাকে। যদিও আসলে ওই টাইপের আমি টিকিট কাটি না, কারণ হচ্ছে যখনই সেলফ ট্রান্সফার বা এরকম টাইপের থাকে তখন ওই সামনে বিপদ আসার সম্ভাবনা আছে। তো ওই টিকিটগুলো আমি অ্যাভয়েড করি। তখন ওই এয়ারলাইন্স থেকে আমি টিকিট কাটি যাতে ওর নেক্সট ডেস্টিনেশন পর্যন্ত ওর প্রোটেক্ট ও করবে। তো এতে $5-10 মানে আপনাকে একটু ব্যয় বেশি করতে হবে, এটা স্বাভাবিক। তো আমি এয়ার এশিয়াতে টিকিট কাটছি, যার কারণ হচ্ছে এয়ার এশিয়াই একমাত্র ভুনাতে সবচেয়ে কম রেট, এর চেয়ে কম রেটের কোনো এয়ারলাইন্স নাই। আর বাকি এয়ারলাইন্স সব দুনিয়া ঘুরে যাবে। যদিও অনেকে বলছে যে ভাই মালয়েশিয়া হয়ে যান, তো আমি হচ্ছে কি মালয়েশিয়া হয়ে ভেঙে ভেঙে যেতে চাচ্ছি না, কারণ আমি তো মালয়েশিয়া যাব। মালয়েশিয়া তো আমি একদিন থেকে পরের দিন যদি যাই তাহলে আমার একদিন স্টে হবে, আমার পাসপোর্টের সিল কিন্তু একদিন থাকবে। আবার আমাকে কিন্তু ব্রুনাই থেকে মালয়েশিয়া আসতে হবে। এই জায়গায় একটু ওই ডে ক্যালকুলেশন একটা ফ্যাক্ট আছে, হ্যাঁ। এই বিষয়গুলো যারা ট্রাভেল করে, লম্বা ট্রাভেল করে, তারা জানে এই বিষয়গুলো। আসলে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওই বিষয়টা অ্যাভয়েড করার জন্য আমি মালয়েশিয়ার এয়ার এশিয়ার ওয়েবসাইট থেকে আমি করছি। আমাকে ওকে ওখান থেকে করার পরে ওরা চেক করলো, হ্যাঁ ওরা ওই টিএনআর চেক করে দেখলো। তবে হ্যাঁ এয়ার এশিয়ার এটা আমার পিএনআরটা চেক করেছে মেবি, কারণ উনি দেখলাম কম্পিউটার অনেক কিছু ইনপুট দিচ্ছে আমার এয়ার এশিয়ার ডাটাগুলো নিয়ে। তো এটা একটু সময় লাগলো, 2 মিনিট লাগছে। এই দুইটাই প্রথম হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট দেখে মানে চোখ ব্যাসকানো, এটা মানে নাক ব্যাসকানো না বলে মুখ ব্যাসকানো না কি চোখ, মানে এইটা আমার খুব খারাপ লাগছে। ভাই আপনার পাসপোর্টটাকে দেখো, আমার ডকুমেন্টগুলো দেখো, আমার ট্রাভেল ডকুমেন্ট সঠিক কিনা, এটা তো আগে ভাবতে হবে, ঠিক না? তারপরে উনি সিল দিয়ে দিল, ওকে ফাইন। আমাকে বললো যে কোথায় সিলটা দিব। আমি অবশ্য জিজ্ঞেস করছিলাম যে আমি এই পেজটাতে দেন, হ্যাঁ। তো উনি একটা পেজ বের করে বললো এখানে দিব, বলে হ্যাঁ এখানে আমার সিলটা দেন। কারণ হচ্ছে ভাই আমার পাসপোর্ট হচ্ছে 48 পেজের, এটা 10 বছরের পাসপোর্ট, এটা তো আমি ঘুরলে পারে আমার পাসপোর্ট আগেই শেষ হয়ে যাবে। তো পেজ যদি আগে উল্টাপাল্টা সিল দিয়ে আমার পেজ শেষ হয়ে যায়, তো 10 বছর তো মেলা দিবে। যদিও এর আগে রিনিউ করা যাবে, তো আমি তো অপচয় করতে চাচ্ছি না। এরপরে সিল দিলাম, ব্যাস আমি বেরিয়ে চলে আসলাম। এখন এই জায়গাটাতে দুইটা আমি একটা ট্রিক্স কাটাইছি, হচ্ছে আমার একদিনের বুকিং ছিল, ঠিক আছে, ওইটারে আমি 5 দিন করছি। আর আরেকটা হচ্ছে এখানে লোকালে গেস্ট হাউস পাওয়া যায়, এটা আমি জানি, হ্যাঁ। কিন্তু এগুলো রেজিস্টার্ড না। রেজিস্টার্ড বলতে না বলতে আপনার ওদের ইয়ার মালয়েশিয়ার যে ট্যুরিজম বোর্ডের আছে ওর মধ্যে রেজিস্টার্ড না। আপনি এখানে টপ যে রিসোর্ট হোটেল মোটেল যা আছে এগুলো আছে, এগুলো আপনার রেজিস্টার্ড। তো গেস্ট হাউসগুলো তো রেজিস্টার্ড না। গেস্ট হাউসগুলোতে আপনার $20 আপনার থাকা যায়। আগে এখানে একটা ছিল আপনার ফর্ট টাইপের একটা হোস্টেল ছিল, ওটা বন্ধ করে দিছে। এখন তো আপনি আগোটা তো খুঁজে পাবেন না, বুকিং.com ওটা মেবি বন্ধ করে দিছে। যার কারণ হচ্ছে আমি দেখলাম যে আমি $70 দিব, আর বাকি 2 দিন 20-40 মানে $110 আমার 3 নাইট 4 দিন, ঠিক আছে, স্টে করা আমার হয়ে যাবে। তো ওইভাবেই আমি আগে গেছি। অর্থাৎ এখানে আমি পরে ওখান থেকে এসে এখানে আমি $20 করে $22 করে দিতে হয়েছে গেস্ট হাউসে। গেস্ট হাউসটা অনেক ভালো, এসি টেসি সব A to Z, ওয়াইফাই সব আছে, ঠিক আছে। শুধু প্রবলেম হচ্ছে গেস্ট হাউসগুলোতে না একটু রুমগুলো ন্যারো হয়, বাথরুম যদিও অ্যাটাচ আছে, রুমগুলো ন্যারো হয়, যার কারণ হচ্ছে হয়তো বা কমফোর্ট হবে না। কিন্তু ভাই আপনি এখানে কতক্ষণ আপনার রুমে বসে থাকবেন? সারাদিন তো থাকেন না, সারাদিন মানুষ ঘুরে ঘুরে বেড়াইতেছে, শুধু রাতে যা ঘুমাচ্ছে। আমার এসি থাকলেই তো হলো, ঠিক আছে। যার কারণে আমি এত পেরেশানি নেই, যেহেতু আমি হোস্টেলে থেকে অভ্যাস, তো এখানে এটার গেস্ট হাউসে থাকতে তো কোনো সমস্যা নাই। এখানে অনেক বাঙালি গেস্ট হাউস আছে। তো এই গেছে হচ্ছে ব্যাপারটা ইমিগ্রেশনের ব্যাপার। থার্ড হচ্ছে ফুডের ব্যাপারটা বলি, হ্যাঁ। আচ্ছা ট্রাভেলেরটা বলবো, আগে ফুডেরটা বলি। ফুড হচ্ছে ভাই এখানে লোকাল ফুড, আপনার সবই হালাল, সো এখানে প্যারা নেওয়ার কিছু নাই খাবার নিয়ে। তবে দাম বেঁধে কম বেশি আছে। আপনি কোনো জায়গায় দেখবেন, যেমন আমি এখন যে জায়গাটা খাচ্ছি এটা বাংলাদেশি এক রেস্টুরেন্ট, ঠিক আছে। আমি যে গেস্ট হাউস আছি, গেস্ট হাউসের মালিকই, মানে মালিক আবার কে, আপনার ফেনীর একজন, ঠিক আছে। তো উনি আমাকে দেখাই দিল, ভাই আপনি এনে খেতে পারেন। দেখলাম হ্যাঁ উনি খাবার দাবার দেশি খাবার সব ভরপুর। তো একবেলা খেলে মানে ভরপুর খেলে পরে ভাত তলকা আনলিমিটেড, শুধু আপনি ওই আইটেমগুলো কিনতে হয়, মাংস কিনবেন না, মুরগি কিনবেন না, কিনবেন এইগুলো কিনতে হয়। ডাল ফ্রি, ভাত ফ্রি, বাকি সব হচ্ছে ইনক্লুডেড আর কি মেবি। তো আমি তো এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ঘোরার ব্যাপারটা,
আপনি যদি 2 দিনের মানে টার্গেট নিয়ে আসেন ভাই, তাহলে আপনি দুইটা জায়গায় ঘুরতে পারবেন। প্রথম হচ্ছে যেদিন আসবেন ওই দিনকার টাইমিং, দেন হচ্ছে এখানে অনেকগুলা বিষয় আছে মালদ্বীপে। আপনার টাইমিংয়ের ব্যাপারটা আমি একটু বলি, হ্যাঁ। আপনি যদি যেমন মাফুসি আইল্যান্ডে যাবেন বা গুলিমালা তো পাশেই, এটা আপনার এয়ারপোর্টটা নেমেই ট্যাক্সি নিয়ে চলে যেতে পারেন বা বাসেও যেতে পারেন, 10 রুপি নাই। আর যদি মালে সিটিতে আসেন 15। আর যদি আপনার স্পিড মানে ইয়েতে আসেন, ওই বোর্ডে আসেন, জাস্ট ফেরিতে আসেন, ফেরিতে নিয়ে হচ্ছে $1। ওই পাশ থেকে আসার সময় $1, এই পাশ থেকে যাওয়ার সময় 10 রুপি আগে। আর ওই পাশটা আপনি 15 রুপিতেও আসতে পারেন, মানে 5 রুপি বেশি লাগে আর কি। এটা যদি মালে সিটিতে আসেন, মানে এয়ারপোর্ট থেকে আপনি নামলেন, নেমে এখন আপনি কোন দিকে যাবেন, এই জায়গাটাতে টাইমিংটা যেটা বলতেছিলাম। আপনি যদি ভাই বাংলাদেশ থেকে আসেন, তাহলে তো এক ধরনের আপনি এয়ারপোর্টে মানে টাইম পাবেন। বাংলাদেশের ফ্লাইটগুলো সাধারণত সকালের দিকে হয়, হ্যাঁ। যার কারণ হচ্ছে এখানে ফেরির একটা প্রবলেম আছে। যেমন মাফুসি যে ফেরিটা, এটা 3টার সময় এখান থেকে ছাড়ে। এটা ছাড়ে আবার কই থেকে? মালে সিটি থেকে। আপনি কিন্তু এয়ারপোর্টে আসবেন, এয়ারপোর্ট থেকে আবার মালে সিটিতে আসবেন, মালে সিটি থেকে আবার মাপুসি চলে যাবেন, ঠিক আছে। যদিও আরও নাকি 1-2টা আছে, ওইটা 10টা না কয়টা যায়, ওইটার টাইমিংটা আমার জানা নাই, কিন্তু 2টা আমার ভালো মনে আছে। একটা হচ্ছে ওকে আপনার 3টার সময় এটা ছাড়ে, 1.5 ঘন্টার মতো লাগবে আপনার ইয়েতে পুষতে। আর যাওয়ার সময় একটা ছোট্ট একটা দ্বীপ আছে, ওখানে থামায় তারপরে আবার মাপুসি যায়, মানে 2টা হয়ে যায় আর কি। এরপরে হচ্ছে আপনার ওখান থেকে কিন্তু আবার মাপুসি থেকে কিন্তু আসে ওর সকাল 7:45 মেবি, এই সময়টা আসে। আবার যদি ওই ফেরি মিস করেন না, তাহলে তো মনে করেন ভাই অতিরিক্ত খরচ করে স্পিড বোর্ডে আসতে হবে। অনেক স্পিড বোর্ডে আসবে, আপনি $100 $200 বা পাবলিকের উপর ডিপেন্ড করে। আপনি 10 জন আছেন, সেক্ষেত্রে স্পিড বোর্ডে যাইতে পারলেন, খরচ কমে গেল, এটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি সোলো ট্রাভেলার হন, আমি তো আপনার সোলো ট্রাভেলের কথাগুলো বলতেছি। সোলো ট্রাভেলার হলে তো ভাই আপনাকে তো মানে যত কম খরচে যাওয়া যায়। এমনিতে মালদ্বীপ অনেক এক্সপেন্সিভ, এর মধ্যে যদি আপনার খরচ বাড়ায় করেন, তাহলে তো আরও এক্সপেন্স হয়ে গেল, হ্যাঁ। তো এটা গেল, এটা মাপুসির ব্যাপারটা গেল। হুলিমালাটা বললাম, ওখান থেকে ওইদিকে যাবেন। হুলিমালা হচ্ছে বিমানবন্দর পিছনে, আর এটা হচ্ছে সামনে মালে সিটিটা। তো 2 দিনে যারা ঘুরতে আসবেন, 2 নাইট থাকবেন, তারা চিন্তা করবেন কি, যদি 3টার আগে আসেন, মানে আপনি এয়ারপোর্টে যদি 2টা পুষান, তাহলে ভাই আপনার জন্য ডিফিকাল্ট। তবুও আপনি যদি চেষ্টা করেন, হয়তো বা ওই টাইমিংয়ে, কারণ হচ্ছে মালে সিটিটা এটা 15 মিনিট পর ছাড়ে। তো আপনি এমন একটা 15 মিনিট গ্যাপ করলেন, যেটা আপনি এসে আবার ধরতে পারলেন না, এটা ব্যাপার। যদি 1টার আগে আপনি এয়ারপোর্টে পুষতে পারেন, তাহলে আপনি মাপুসি এটা ধরতে পারবেন। নইলে আপনাকে প্রাইভেট স্পিড বোট নিয়ে চলে যেতে হবে, খরচ বেশি। এক দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি 3টা বা টাইমিং গ্যাপ না করতে পারেন, একটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি মালে সিটিতে ওই দিন থেকে যাবেন, থেকে পরের দিন আপনি মাপুসি চলে যাবেন, ঠিক আছে। এটা একটা টাইম মিলাইতে পারেন। আর আরও অনেক দ্বীপ আছে, রিসোর্ট আছে ভাই। আমি আসলে ওই দ্বীপগুলোতে যাই নাই। আমি 2-3টা দ্বীপতে, যে ছোটো ছোটো যে দ্বীপগুলা, এগুলোই ঘুরছি, আর মালে সিটিতে রয়েছি। তো এই তো টোটাল মালদ্বীপ সম্পর্কে একটা জাস্ট ধারণা দিলাম, বেসিক ধারণাগুলা, যে আপনারা মালে সিটিতে আসলে কীভাবে কোত্থেকে কীভাবে করবেন। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে তো অবশ্যই আমার এই ভিডিওর ইয়েতে কমেন্টস করবেন। আর আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। আমি যখন যে দেশে থাকি, আমি আমার সবসময় ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অল টাইম আপডেট পোস্ট, মানে ফটোগুলো দিই, দেন হচ্ছে আপনার ইনফরমেশনগুলো শেয়ার করি, সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আর বড় ভিডিওগুলো আসলে একসাথে এভাবে দেওয়া যায় না। আমি বড় ভিডিওগুলো অর্থাৎ আমার দেশে ফেরার পরে এডিট করে তারপরে সিন দিতে হবে, কারণ ওর মধ্যে অনেক এডিট করার ব্যাপার আছে, ঠিক আছে। আর যেটা আপনার খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো আমি ডিরেক্টলি দিয়ে দিই, ঠিক আছে। তো এই ছিল ইনফরমেশন। আর এই গালিবিন কি, এই একটা দ্বীপ আছে, দ্বীপটাতে ভালোই লাগছে। আজকে আমি ছোট্ট একটা দ্বীপ ঘুরে দেখলাম, আর এই দ্বীপটাতে আসতে লাগছে আমার 3.25 রুপি, মানে মালদ্বীপ রুপি আর কি। এইটা ছোট্ট একটা দ্বীপ, খুব ভালো লাগবে। আর এই জায়গাটাতে আপনি শাওয়ার করতে পারবেন, ঠিক আছে। আর এই যে আপনি এই বিচটা ইউজ করবেন, এটা একটা পাবলিক বিচ, আর এটা হচ্ছে গিলি বিচ। এই 2টা বিচ আছে পাশাপাশি, 2টা বিচই ফ্রি। আর পাশে যে সুন্দর অ্যাকোমোডেশন, আপনি গোসল টোসল করবেন এখানে, কাপড় চোপড় চেঞ্জ করবেন, এভরিথিং বাই স্মুথ। আর এখানে মানুষজন খুব কম আসে। আপনি এই বিচটাতে ফ্যামিলি নিয়ে আসলে আপনি জাস্ট 20-15 মিনিট লাগবে সময় সর্বোচ্চ। আপনি শুধু বোর্ডে উঠবেন, ওয়েস্ট থেকে, মালদ্বীপ সিটির ওয়েস্ট থেকে এই বোর্ডটাতে উঠবেন। 3.25 রুপি, এখানে পৌঁছাবেন। জাস্ট হাতের বামে ঢুকলেই আপনি দেখতে পাচ্ছেন কিনা, এইখানটাই হচ্ছে ওলকা সেই এটা বোর্ডের স্টেশনটা, এখানেই থামে, ঠিক আছে। থেমে পাশে আপনি আরামসে গোসল টোসল করলেন। আসলে মানুষ যেখানে বেশি না, সেখানে হয়তো বা আপনার ক্রাউডে হলে মানে ওই রকমের মানে মজা লাগে না আমার কাছে। মানে এত মানুষ, মানে আরাম করে গোসল করতে পারবেন না। আর এখানে বিন্দাস।
তো এই ছিল মালদ্বীপ সম্পর্কে জাস্ট ছোট্ট কিছু টিপস। এরপরও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা মিস্টেক হয়ে থাকে কমেন্টস করবেন, চেষ্টা করব কমেন্টসগুলো উত্তর দেওয়ার জন্য। নেক্সট আমার ট্যুর হচ্ছে কালকে রাত্রে মালদ্বীপ থেকে ব্রুনাই। দেখা যাক ব্রুনাইয়ের কেমন হয়। প্রত্যেকটা ইমিগ্রেশনের এবং প্রত্যেকটা দেশের যেগুলো আপনার মৌলিক জিনিস এগুলো নেওয়ার চেষ্টা করব, এইরকম ছোটো ছোটো ভিডিও করে আপনাদের দিতে। আশা করি আপনাদের ভালো লাগবে।